কেন এত বিশাল সাইজের একটা উপন্যাস লিখতে হলো? কি এমন বিশেষত্ব বইটার যে হেট করে তাকে লাভ করা যায়, কিন্তু আমি নিজে যাকে হেট করি তাকে কিভাবে লাভ করব? টলস্টয়ের প্রতিটি ক্যারেক্টার হোয়াইট। কেমন আছেন আপনারা? আজকে যে বইটা রিভিউ করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আনা কারেনিনা, বা রুশ উচ্চারণ অনুযায়ী আন্না কারেনিনা। লেখক লিউ টলস্টয়। তার পুরো নাম হচ্ছে লেভ নিকোলায়েভিচ টলস্টয়। বইটা আমি দ্বিতীয়বারের মতো পড়লাম। এবার পড়েছি ওয়ার্ডসওয়ার্থ এডিশন থেকে, ওয়ার্ডসওয়ার্থ ক্লাসিক্সের পৃষ্ঠা সংখ্যা 806। আর প্রথমবার এই বইটা আমি পড়েছিলাম যখন আমি কলেজে পড়ি, এবং তখন পড়েছিলাম বইটার বাংলা ভার্সন, অনুবাদটা ছিল রাদুগা প্রকাশন থেকে প্রকাশিত এবং ননী ভৌমিকের করা অনুবাদ। যারা বাংলায় পড়তে চান তারা এটা চেষ্টা করে দেখতে পারেন। এটা মূল রুশ ভাষা থেকে অনুবাদ করা। প্রথম খণ্ডের পৃষ্ঠা সংখ্যা 567 এবং দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা 498। এই বইটার পেঙ্গুইন ক্লাসিক্সের যে এডিশন আছে সেটাও খুব ভালো একটা এডিশন। সেটা কোনো পেপারব্যাক ভার্সন আমার কাছে নেই, সেটা আমি কিন্ডাল ভার্সনে পড়েছিলাম, এবং চলতে ফিরতে বাসে যেতে যেতে পড়ার জন্য কিন্ডাল ভার্সন খুবই কনভিনিয়েন্ট। আমি যদি সাইজটা দেখি, এটা কিন্তু হিউজ একটা সাইজ, খুব বড় একটা বই। কেন এত বিশাল সাইজের একটা উপন্যাস লিখতে হলো? কি এমন বিশেষত্ব বইটার? এই বইটা যদি আমি পড়ি, আমার সময়টা যদি আমি এই বইয়ে ইনভেস্ট করি, তাহলে কি এমন আমি জানতে পারবো যেটা আমি আগে জানতাম না? এমন কিছু কি আছে যেটা থেকে আমি বঞ্চিত ছিলাম এই বই পড়ার আগ পর্যন্ত? সেটার উত্তর খুঁজতে হলে ডেফিনেটলি বইটা পড়তে হবে। তবে আমি যদি আজকের আলোচনা করি, আমার আলোচনায় আমি মূলত জোর দেব ক্যারেক্টারাইজেশনের উপরে, কারণ আমার মতে টলস্টয়ের সবচাইতে শক্তির জায়গা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। আমরা একটা কথা প্রায়ই বলি কিন্তু ক্যারেক্টারাইজেশন সম্পর্কে কথা বলতে গেলে, যে ভালো লেখক যারা, তাদের জগতে ব্ল্যাক বা হোয়াইট বলে কিছু নাই। কোনো চরিত্র পুরোপুরি সাদা হয় না, কোনো চরিত্র পুরোপুরি কালো হয় না। গ্রে একটা যে শেড থাকে সেটা নিয়ে তারা ডিল করতে পারেন। ভালো লেখকদের এটা বৈশিষ্ট্য। কিন্তু টলস্টয়ের লেখা পড়লে আমার মনে হয় যে গ্রেও না, টলস্টয়ের প্রতিটি ক্যারেক্টার হোয়াইট। সেই হোয়াইটে একটু একটু যেন কোথাও কোথাও কালো ছিটে লেগে যায়। কয়েকটা জায়গায় হঠাৎ করে কালো একটা কালির ছিটে পড়ে, কিন্তু ক্যারেক্টারটা আদতে কিন্তু সাদা। আমার কাছে তাই মনে হয়, কারণ যে মুহূর্তে কেউ অন্যায় করছে সেই মুহূর্তেও সে সেন্সিটিভ থাকে। একটা উদাহরণ আমরা দেখেছি, লেভিনের প্রতি যখন কিটি অন্যায় করছে সে মুহূর্তেও কিটি কিন্তু লেভিনের প্রতি সংবেদনশীল ছিল। লেভিন কিটিকে ভালোবাসে, কিন্তু কিটি ভ্রনস্কিকে ভালোবাসে। লেভিন প্রথমেই রিজেক্ট হয়ে যায় মেয়েটার কাছে, কারণ ভ্রনস্কি অনেক বেশি আকর্ষণীয়। এবং লেভিনকে না বলে দেওয়ার পরের একটা সিন আছে, সেই সিনটা হচ্ছে কিটি ভ্রনস্কির সাথে চমৎকার সময় কাটানোর মুহূর্তে লেভিনের সাথে কিটির একবার চোখাচোখি হয়, এবং তখন লেভিনের দিকে তাকিয়ে সে যেন চোখ দিয়ে বলতে চায় যে আমাকে ক্ষমা করো, আমি ভীষণ সুখী এই মুহূর্তে। এই যে সুখের মুহূর্তেও অন্যের দুঃখের প্রতি যে একটা সমবেদনা, টলস্টয়ের ক্যারেক্টারগুলোর একটা এসেন্স। এরকম উদাহরণ আরও আছে। আনা যে মুহূর্তে তার হাজব্যান্ডকে মিথ্যা কথা বলছে, সেই মুহূর্তে তার ভেতরটা কুঁকড়ে যায়। সে নিজেই শিউরে যায় যে সে কত স্বচ্ছন্দে মিথ্যা কথা বলতে পারলো। এই কথাটা ভেবে তার খারাপ লাগে। আবার আনার হাজব্যান্ডের পার্সপেক্টিভটাও কিন্তু বেশ চমকপ্রদ। মানুষ যখন তাকে নানাভাবে বোঝাতে আসে, নানান রকম ইঙ্গিত দেয় যে আপনার স্ত্রী যেটা করছেন সেটা কি ঠিক করছেন, তখন তার নৈতিকতার যে দিকটা আমরা দেখতে পাই সেটা ভীষণ অদ্ভুত, ভীষণ চমকপ্রদ। তার মনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে ওই সময় টলস্টয় লিখেছেন, Jealousy, in his opinion, was insulting to a wife, and a man ought to have trust in his wife. যে মুহূর্তে উনি কাইন্ড অফ রিজনগুলো খুঁজে পাচ্ছেন যে হ্যাঁ হয়তো তার ওয়াইফকে অবিশ্বাস করা যায়, বা জেলাস হয়ে ওঠার মুহূর্ত, সে মুহূর্তেও তার মনে হয়েছে জেলাস কেন হব? জেলাস হওয়া মানে তো ওয়াইফকে ইনসাল্ট করা। একটা হিউম্যান বিং আর একটা হিউম্যান বিংয়ের প্রতি যে রেসপেক্টটা এসেনশিয়ালি দেখানো দরকার, এই জিনিসগুলো টলস্টয়ের এক একটা ক্যারেক্টারের প্রাণ। আবার এই কারেনিন, মানে এই হাজব্যান্ডই একটা সময় তার স্ত্রীর প্রতি তার যখন রাগ ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তাকে একজন মনে করিয়ে দেয় একটা লাইন, যে লাভ দোজ হু হেট ইউ। মানে ওনার ওয়াইফকে যেন উনি
লাভ করে, যেন ক্ষমা করে দেয়, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য তাকে একটা লাইন বলে যে লাভ দোজ হু হেট ইউ। অর্থাৎ শত্রুকে ভালোবাসার যে ধর্মীয় শিক্ষাটা আছে সেটা তাকে মনে করিয়ে দেওয়া হলো। তখন উনি তার উত্তরে একটা লাইন বলে যে যে হেট করে তাকে লাভ করা যায়, কিন্তু আমি নিজে যাকে হেট করি তাকে কিভাবে লাভ করব। যখন মানুষের ভিতরের বিরক্তিগুলো খুব চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন এই যে নীতি কথাগুলো, নীতি বাক্যগুলো, ধর্মের কথাগুলো আমরা জানি, অনেক সময় সেগুলোর বিরুদ্ধে আমরা কিছু যুক্তি তৈরি করে ফেলি, খুব চমকে দেওয়ার মতো যুক্তি। কারণিন কিন্তু ঠিক সেরকম একটা লাইন বলে ফেললো যেগুলো তার এতদিনের লালিত বিশ্বাসের বিরুদ্ধে যায়, কিন্তু যেহেতু তার ভিতরে অনেক ক্ষমা তার মনের মধ্যে ওই মুহূর্তে কাজ করছিল না। আমরা এরকমভাবে বিভিন্ন ছোট ছোট ঘটনা দেখতে পাবো যেখানে প্রতিটি ক্যারেক্টার চূড়ান্তভাবে সেন্সিটিভ। সাধারণত দেখা যায় কোনো চরিত্রকে পাঠকের কাছে আকর্ষণীয় করে তুলতে তাকে উইটি বা হিউমারাস দেখানো হয়, কিন্তু টলস্টয় মূলত তার চরিত্রকে যখন পাঠকের কাছে আকর্ষণীয় করে তুলতে চাইতেন, তিনি তার ভেতরকার কাইন্ডনেস দেখাতেন, তার গুডনেসটাকে আরো বেশি করে হাইলাইট করতেন, বা তার দুর্বলতাগুলোকেও অনেক মানবিকভাবে দেখাতেন। এই উপন্যাসে উইটি চরিত্ররাও আছে, যেমন অভিজাত শ্রেণীর মানুষেরা যখন পার্টি করছেন তখন সেখানে কিছু উইটি হিউমারাস চরিত্রের দেখা মেলে, তারা নিজেদের মধ্যে গসিপ করছেন, কিন্তু তাদের উইটগুলো বা হিউমারগুলো দেখলে বোঝা যায় যে তারা তাদের যে উইট সেটা অনেক সময় বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য বা অন্যকে দমিয়ে দিতে ব্যবহার করছেন। উইটটা ঠিক তখন যেন আর তার চরিত্রের সৌন্দর্য বলে মনে হয় না, কিন্তু যে চরিত্রগুলোকে উনি লাইকেবল করে তুলতে চাইতেন সে চরিত্রগুলোর মধ্যে মূলত তাদের কাইন্ডনেসের উপরে জোরটা বেশি দেয়া হতো। তাই আমার মনে হয়েছে যে মূল চরিত্রগুলোকে তুলে ধরতে, তাদের ভাবনাগুলো তুলে ধরতে, তাদেরকে লাইকেবল বানাতে টলস্টয় উইটের সাহায্য খুব বেশি নেননি। তাদের ফিলসফিক্যাল আইডিয়াগুলোকে বিভিন্ন ডায়ালগের মাধ্যমে প্রেজেন্ট করেছেন, বা তাদের চিন্তাটা অনেকক্ষণ ধরে তাদের থট প্রসেসটা দেখিয়েছেন। এর ফলে অনেক সময় তাদের যে ফিলসফিক্যাল ডায়ালগ সেগুলোর মাধ্যমে তাদেরকে আরো বেশি জানা গেছে এবং তাদের প্রতি পাঠকের একটা ভালোবাসা গ্রো করেছে। যেমন লেভিন অন্যতম একটা প্রধান চরিত্র, যদিও উপন্যাসের নাম আনা কারেনিনা, কিন্তু তবুও মূল চরিত্র কিন্তু লেভিন। এবং আমরা একটু খেয়াল করলে দেখব লেভিনের নামটা কিন্তু এসছে লেভ তার সাথে ইন, যেটা মানে দাঁড়ায় অফ লেভ। আমরা জানি টলস্টয়ের পুরো নাম হচ্ছে লেভ টলস্টয়। অনেকেই বিশ্বাস করে যে লেভিনটাকে সম্পূর্ণ ওনার আদলে উনি তৈরি করেছেন, এবং আমরা দেখিও বেশিরভাগ সময় জীবন সম্পর্কে আইডিয়া, বিভিন্ন ফিলসফিক্যাল কথা, থিওলজিক্যাল বিলিফগুলো, রিলিজিয়াস বিলিফের ক্ষেত্রে যে চেঞ্জগুলো, এই সব কিছু লেভিনের মধ্যে দিয়ে এসছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে দেখানো হয়েছে, এবং লাইফের ফিলসফিটা বা রিডারকে যে মেসেজটা একটা রাইটার দিতে চান সেই মেসেজগুলো কিন্তু সব এসছে লেভিনের মাধ্যমে। শেষ করার আগে আমার একটা প্রিয় দৃশ্যের কথা বলে নিই, কারণ এই দৃশ্যটা আমি মনে করি যে পুরো নভেলটা সম্পর্কে বা ক্যারেক্টারকে উনি কিভাবে ডিল করেন, ক্যারেক্টারগুলোকে উনি কোন দৃষ্টিতে দেখেন, উনি জাজ করেন কি করেন না তার ক্যারেক্টারগুলোর, সেই জিনিসটার একটা ধারণা পাওয়া যাবে এই সিনটা থেকে। যখন ডলি মানে আন্না কারেনিনার যে ভাবি হয়, যাকে আমরা প্রথমেই দেখেছি, যার পারিবারিক অশান্তি দিয়ে উপন্যাসের প্রথম পৃষ্ঠা শুরু, সেই ডলি একটা পর্যায়ে তার দুই ছেলে মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যান। ইউরোপিয়ান একটা কালচার হচ্ছে ছেলে মেয়েকে মানুষ করার জন্য তারা একটা গভর্নেন্স রাখেন বাড়িতে, তো সেরকম একটা গভর্নেন্স আছে। ডলির দুই ছেলে মেয়ের নাম হচ্ছে গ্রিসা আর তানিয়া। গ্রিসা একদিন হুইসেল দিয়েছে, যার কারণে তাকে পানিশ করা হয়েছে যে আজকে এই বেলায় সে কোনো কেক পাবে না। গ্রিসারের জন্য খুব মন খারাপ, কেকটা ব্যাপার না তার কাছে, তার প্রতি যে অন্যায়টা হয়েছে এটার জন্য সে খুব কষ্ট পাচ্ছে। তো
তো এটা দেখে গ্রিশার মা গভর্নেসের কাছে যাচ্ছেন যে দেখি একটু বলে যে শাস্তিটা যেন তুলে নেয়। যাওয়ার পথে দেখেন যে তানিয়া, মানে তার মেয়ে, দুজনই ছোট বাচ্চা, তানিয়া গ্রিশার কাছে চুপি চুপি গেছে কেকের পিসটা নিয়ে। আমার কাছে এই দৃশ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ টলস্টয়ের ফিলসফিটা বোঝার জন্য। কারণ যদি আমরা শুধু নীতিকথা দিয়ে ভাবি তাহলে ভাববো যে না, টিচারের নিষেধ অমান্য করে তানিয়া গেছে কেন, অতএব তানিয়াও অন্যায় করেছে বা তানিয়াকেও শাস্তি পেতে হবে। টলস্টয় কিন্তু সেভাবে দেখেনি। টলস্টয় স্পষ্ট করে ওখানে লিখে দিয়েছেন যে এই দৃশ্যটা ডলির মনটা ভালো করে দিল, ডলির হৃদয়টা ভরে উঠল এই দৃশ্য দেখে, যে তার ছেলে মেয়েরা এভাবে কেকটা শেয়ার করে খাচ্ছে এবং তানিয়া তার ভাইয়ের কষ্ট সহ্য করতে না পেরে কেক নিয়ে এসেছিল চুপি চুপি। কারণ টলস্টয় ঠিক একইভাবে তার অ্যাডাল্ট যে চরিত্রগুলো আছে, তার চারপাশের জগৎটা উনি এভাবেই দেখতেন। উনি জাজ করতেন না বা মোটা দাগে জাস্ট নীতি কথা দিয়ে উনি কাউকে জাজ করতে চাইতেন না। এই দৃশ্যটা তার একটা বড় প্রমাণ। আলটিমেটলি এই যে একটা বিশাল বড় উপন্যাস, এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়, তখন চরিত্রগুলো, উপন্যাসের চরিত্রগুলোর যেমন জীবনে পরিবর্তন আসে, তাদের যেমন আস্তে আস্তে একটা ডেভেলপমেন্ট হয়, পাঠকেরও কিন্তু হয়। পাঠকও একটা জিনিস ফিল করতে থাকে বেশ কয়েকদিন ধরে বইটা পড়তে পড়তে, সময় নিয়ে পড়তে পড়তে পাঠকেরও মনে হতে থাকে যে তিনি ওদের সাথে সাথে যেন একটু একটু করে তিনিও পরিবর্তন হলেন, তার ভেতরেও একটা ডেভেলপমেন্ট হলো, তিনি যেন কিছুদিন ওদের জীবনের মধ্যে ঢুকে গেলেন, ওদের জীবনটা যাপন করলেন। এবং বইটা শুরু করার আগে পাঠক যে মানুষটা ছিলেন, বইটা শেষ করার পরে তিনি কিন্তু আর সেই একই মানুষ থাকেন না। অনেকটা ওই চরিত্রগুলোর সাথেই বেড়ে ওঠার মতো একটা অভিজ্ঞতা হয় পাঠকের। তাই আপনাদের যদি এই রিভিউটা শুনে ইচ্ছে হয়ে থাকে যে টলস্টয়কে পড়বেন, টলস্টয়কে জানবেন, কারণ মোটা দাগে এটা কোনো পরকীয়া প্রেমের কাহিনী নয়, কোনো মাসালাদার মুভির প্লট নয়। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজিকে, মানুষের যে মানবিকতা, কাইন্ডনেস, সেটাকে রেসপেক্ট করার মতো কিছু উপাদান আমাদের সামনে তুলে ধরছেন লেখক, আমাদের জীবনবোধকে শানিত করতে চাচ্ছেন। এবং সূক্ষ্ম যে বিবেকের যে কণ্ঠস্বরগুলো, মৃদু কণ্ঠস্বর, সূক্ষ্মাতি সূক্ষ্ম যে অনুভূতিগুলো আমরা ব্যস্ততার মধ্যে হারিয়ে ফেলছি, সেগুলো আবার নতুন করে ফিরে পাওয়া যায় যদি টলস্টয়ের লেখাগুলো পড়া যায়। সেই কারণে আনা কারেনিনা ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপন্যাস বিশ্ব সাহিত্যে। আমার প্রিয় উপন্যাস, এটা আমি দ্বিতীয়বারের মতো পড়লাম। আমি আবারও বছর 10 পরে পড়তে চাই যদি বেঁচে থাকি। বইটা তো একই থাকবে, কিন্তু আমি দেখতে চাই যে তখন আমার রিয়ালাইজেশনটা কোন লেভেলে পৌঁছায় বা তখন আমি আবারও কীভাবে ইন্টারপ্রেট করি। তা আপনারা যদি কেউ পড়ে থাকেন বা পড়তে চান আমাকে জানাবেন বইটা আপনাদের কেমন লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।